নর্থ বেঙ্গল সিরিজের আজ দ্বিতীয় দিন। শিটং থেকে আজ আমরা যাব চটকপুরের পথে। তবে যাওয়ার পথে ঘুরে দেখব অহলদারা, নামথিং পুখরি, লামাহাট্টা, আর তার সাথে চটকপুর পৌঁছানোর এক্সপিরিয়েন্সও থাকছেই। রাস্তা কিছুটা কঠিন হলেও চটকপুরের ভিউ যে মন কেড়ে নিতে বাধ্য, তা আজকের এই জার্নিতে বুঝতে পারবেন। পায়ে হেঁটে যতটা সম্ভব চেষ্টা করব চটকপুর দিয়ে এক্সপ্লোর করতে। তবে চলুন শুরু করে দেওয়া যাক আজকের জার্নি। আমি কৌস্তব, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই ট্রেকিং টাইডসের এক নতুন পর্বে। ক্যালেন্ডার বলছে 24শে জানুয়ারি 2026। শিটংয়ের হোমস্টে ছেড়ে আজ আমরা রওনা দেব চটকপুরের পথে। তো আমরা বেরিয়ে পড়েছি শিটং থেকে। তো এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিটং অরেঞ্জ গার্ডেন, এবং এখান থেকে ওটা পৌঁছতেই মোটামুটি 40-45 মিনিট মতো লাগবে। এবং তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে অহলধারা, একটা মনেস্ট্রি আছে, জিনিসগুলো কভার করবো আস্তে আস্তে। সকালে যেহেতু শিটং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, তাই আকাশ ক্লিয়ার থাকলে অহলদারাতেও দেখা পাওয়ার চান্স আছে। তো প্ল্যানে একটু সাডেন চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্টে যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্ট, যেহেতু ওয়েদার ক্লিয়ার আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু ভালো দেখা যায়। দেন তো দেন আমরা ফেরার পথে শিটং আর নামচিং পুখরি এগুলো করে নেবো। তো পৌঁছে গেছি প্রায় অহলধারা ভিউ পয়েন্টে। অহলদারার এন্ট্রি ফি পার পার্সন 25 টাকা করে। সময় এখন 10টা, পৌঁছে গেছি অহলধারা পার্কিং পয়েন্টে। তো এখানে মোটামুটি এখন ভিড় ভালোই দেখতে পাচ্ছি, অনেকগুলো গাড়ি আছে। জানি না উপরে কতটা ভিড় আছে বা তবে অহলধারা আসার সব থেকে ভালো সময় কিন্তু এই সানসেট বা সানরাইজের টাইমে। এখন খুব কড়া রোদ্দুর, গরমও লাগছে তার সাথে বিশাল। এখান থেকে এখন হালকা হালকা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ফগি হয়ে যাচ্ছে ওয়েদারটা, তো এখান থেকে এখন অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো উপরে উঠে আবার একটা এন্ট্রি পয়েন্ট আছে, যেখানে ঢুকতে গেলে এখন 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। সম্ভবত নতুন করেছে, এটা আগে ছিল না। আকাশ ক্লিয়ার থাকলে দূরের ভিউ দেখার জন্য এখানে বাইনোকুলারও আছে, কিন্তু তা অবশ্যই চার্জেবল। অহলদারার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এর 360 ডিগ্রি ভিউ। যদিও আজ ওয়েদারটা একটু ফগি, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী, শিলিগুড়ি শহর সবকিছুই দেখা যায়। আর এই জায়গার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আশেপাশে সিনকোনা প্ল্যান্টেশনও আছে, যেখান থেকে কুইনাইন তৈরি হয় মংপুর ফ্যাক্টরিতে। এইদিকে রাস্তাটা খুব খাড়াই রাস্তা, এটা একদম পুরো স্লোপ। এদিকে সিঁড়ি মতো করা আছে, এটা ভালো। এই খাড়াই রাস্তা দিয়ে যদি না নেমে এই সিঁড়ি দিয়ে নামা যায় সেটা বেটার। এই হলো অহলদারার সানসেট ভিউ পয়েন্ট। সানসেটের সময় জায়গাটার সৌন্দর্য যে কত গুণ বেড়ে যায় তা এখনই টের পাচ্ছি আমরা। তো জায়গাটা যেমন বললাম যে আমরা যে টাইমটা এসেছি সেই টাইমটা এই জায়গাটা ভিজিট করার জন্য কখনোই আইডিয়াল না। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য সবসময় আইডিয়াল,
কিন্তু আমাদের জন্য এই জায়গাটা এখন এই টাইমটা আইডিয়াল না। যদি আসতে হয় এখানটায় তাহলে অবশ্যই সানসেটের টাইমে আসুন, যখন এখান থেকে সানসেটের এই পুরো ভিউটা পাবেন। তো এখানে আরেকটা চার্জও দিতে হয়, সেটা হচ্ছে কার পার্কিংয়ের। তো কার পার্কিংয়ের 50, এন্ট্রি ফি 50, এন্ট্রি ফি 20, আর অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য 50, টোটাল 120। এরপর আমরা যাব শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি অরেঞ্জ গার্ডেনের সামনে। তো এখানে এন্ট্রি ফি 50 টাকা পার পার্সন। আমরা ঢুকছি না, আমরা যেহেতু একটু লেট আছি, তো তাই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এখান থেকে এর সামনেই দেখছি অরেঞ্জ বিক্রি করছে এরা। তো আপনারা এখান থেকে অরেঞ্জ কিনতেও পারেন এবং প্যাক করে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এদের কাছে কোনো বিশেষ সুবিধা নেই। এবার আমাদের নেক্সট স্টপ নামথিং পোখরি লেক। স্থানীয়রা এই লেকটাকে পবিত্র বলে মনে করেন। লেকের সামনে রয়েছে লেকের পাহারাদার হনুমানজির বিশাল একটা মূর্তি। শীতকালে যদিও এই লেকে প্রায় জল থাকে না, কিন্তু বর্ষায় এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। আর সেই সময় দেখা মেলে বিরল হিমালয়ান স্যালামেন্ডারের। ভেতরটা পুরোটা ঘন পাইনের জঙ্গল। তো ওই ঋষভ লামাটা যেমন সেরকমই, তার অতটা ঘন না, কিন্তু ওই পাইনের জঙ্গলের মতো ভেতরটা। খুব সুন্দর এবং খুব শান্ত একটা অ্যাম্বিয়েন্স ভেতরে। একটুখানি উপরেই একটা মন্দির রয়েছে। মন্দির বন্ধ, কিন্তু ওই জাস্ট বাইরে থেকে ঘুরে যাওয়া। সুন্দর বেশ মন্দিরটা। এটা জেনারেলি বর্ষাকালে এই জায়গাটা লেক তৈরি হয়ে যায় বৃষ্টির জলে। তো এখন পুরো জায়গাটাই শুকনো। তো যারা বর্ষাকালে আসবেন তারা এই জায়গাটায় এসে একটা লেক মতো দেখতে পাবেন। এটা এখন পিকনিক স্পট হয়ে গেছে। বেরোনোর সময় গেটের উল্টো দিকে গরম গরম মোমো দেখে লোভ সামলাতে না পেরে অর্ডার দিয়েই দিলাম 6 প্লেট। পেট পুজো হলো, এবার ডাইরেক্ট গন্তব্য চটকপুর। আগের পর্বে শিটংয়ের রাস্তা নিয়ে বলেছিলাম রাস্তার হাল বেহাল, কিন্তু আজ চটকপুর জার্নি করার পর মনে হচ্ছে শিটংয়ের রাস্তা বেশ ভালোই ছিল। তবে রাস্তা যতই খারাপ হোক, চারপাশের এই পাহাড়ি সৌন্দর্য কিন্তু আপনার মন কেড়ে নিতে বাধ্য। সময় এখন 1:45। এখনো এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। বোধহয় আমরা যত না খাবার খেয়েছি তার থেকে বেশি এই রাস্তা পার করতে গিয়ে ধুলো খেয়েছি বেশি। তো এখনো এখান থেকে প্রায় 1 ঘন্টা দেখাচ্ছি 10 কিলোমিটার কভার করতে। চাই না কখন পৌঁছাবো। এখন চটকপুর ফরেস্ট রেঞ্জ পার করছি। তো এককালে এটা ব্রিটিশ আমলে তৈরি করার একটা রাস্তা। তো এটা এককালে মেন রোড হিসেবে ব্যবহার, কিন্তু আজ এর পুরোটাই জঙ্গল। তো অনেকটা হচ্ছে এই জঙ্গল সাফারিরই ফিল দিচ্ছে সে, কিন্তু খুব সরু রাস্তা, কিন্তু বেশ অন্যরকম রাস্তাটা।
হ্যাঁ বল ভাই, তোদের কেমন লাগছে পেছন রাস্তাটা পার করতে? তোর ভালো লাগছে? আর তোদের? বুঝে নিতে হবে। কোথায় যাচ্ছিস? ইচ্ছে পূরণ করতে? हाँ बोलिए, ऑफ रोड में गाड़ी चला के आपको कैसा लग रहा है? लोगों को आना चाहिए या फिर नहीं आना चाहिए? लोगों को आना तो चाहिए, लेकिन यहाँ का जो लोग है हाँ जो होम स्टे चला रहा है अच्छा से, वो लोग कभी भी से तो मेरे हिसाब से वो लोग को भी थोड़ा बहुत सरकार को बोल के रास्ता ठीक कराना है, ये बोलना पड़ेगा। नहीं तो ऐसे ही रोड रहेगा तो कोई भी ड्राइवर आने का मन नहीं करेगा इधर। बात तो सही है। मेंटेनेंस गाड़ी में खर्चा इतना आता है, अगर कुछ हो जाता है तो रास्ते में टूट गाड़ी का स्प्रिंग वगैरह कुछ खराब हो जाता है तो इस रास्ते में सबको या गेस्ट को भी दिक्कत होगा, फिर ड्राइवर लोग को भी दिक्कत होगा। हाँ ये है, और तो कुछ नहीं है वो तो क्या बोले। আমরা এখন পার করছি সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এন্ট্রি গেট, আর সামনে পড়বে সোনাদা চেকপোস্ট। যারা দার্জিলিং এর দিক থেকে আসবেন তাদের চেকপোস্ট হবে 3rd মাইল। অলমোস্ট পৌঁছে গেছি আমরা হোমস্টেতে। আমরা এসে এনাকে জিজ্ঞেস করলাম যে শেরপা হোমস্টেটা কোন দিকে। ইনি কিছুক্ষণ ভাবলেন যে এদিক ওদিক করে, তারপর বললেন আমাদেরই হোমস্টে। গাড়ি থেকে নামার আর সাহস হচ্ছে না। জ্যাকেট দে আমার, তোদের জ্যাকেট থাকলে ওটাও দে। বিশাল হাওয়া আর বিশাল ঠান্ডা। এটা ব্লক করে নাও, ব্লক করা স্টার্ট হয়ে গেছে। তোরা বেঁচে আছিস তো? হ্যাঁ বেঁচে আছি আমরা, বেঁচে আছি। পেছনে সার আছে? কি ওটা পেছনে এ দে ভাই সাপোর্ট দে। কিন্তু ভিউ অসাধারণ। উঠে যাক হোমস্টেতে। কটা রুম আছে? দুটো? আচ্ছা বাহ, দুটোই 5 বেডরুম। তো এখানে দুটো রুম আছে, একটা হচ্ছে এই রুমটা আর একটা এই রুম। দুটোই 5 বেডরুম। এটা আমাদের রুম, দেখা যাক। রুমের মধ্যে অলরেডি দুটো প্রাণী ঢুকে পড়েছে। হ্যালো। তো খুব ছোট রুমটা, খুব কিন্তু ছোট, মানে ওই রুমটা, ওইদিকে রুমটা বড়। হ্যাঁ ওটা একটু বড়। এখানে একটা, এটা ডাবল বেড না? দুজনের হয়ে যাবে। ये क्या है? ये क्या है? हाँ हाँ हाँ। তো এদিকে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডাবল বেড, বসার জন্য রয়েছে দুটো সোফা। এটা সম্ভবত বাথরুম। এটা ছোটর উপর বাথরুমটা একটু। রুম, এই রুমটা কিন্তু একটু ছোট, পাশের রুমটা বড়। এই যে দরজাটা আছে এটা অ্যাকচুয়ালি কানেক্টেড দুটো রুমে, কিন্তু দরজাটা খোলা যায় না যেহেতু এখানে এই খাটটা রয়েছে। এটা হচ্ছে পাশের রুমটা। এই রুমটা একটু বড়, এই রুমটা অনেকটাই বড়। এখানে একটা ডাবল বেড, দুটো ডাবল বেড, এখানে 3টে ডাবল বেড রয়েছে।
এটা তিনটেই ডাবল বেড। চটকপুরে আমরা যে হোমস্টেতে আছি সেটা হলো আপার চটকপুর। এই জায়গা থেকে কিন্তু ভিউ একদম ক্লিয়ার, কোনো অবস্ট্রাকশন নেই এবং ওয়াচ টাওয়ারও জাস্ট 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার আমরা লাঞ্চটা করে নিই চট করে। এখন সময় প্রায় 3:30। এই হলো আমাদের হোমস্টের ডাইনিং এরিয়া। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর মাছের তরকারি। চটকপুরের ঠান্ডা আবহাওয়ায় এই গরম গরম ঘরোয়া খাবারের টেস্ট কিন্তু সত্যিই বেশ ভালো লাগছিল। আচ্ছা, সময় 4:13। আমরা এখান থেকে ট্রেক করতে বেরিয়েছি। वो जगह का नाम क्या है? काला पखड़ी ना? काला पखड़ी, হ্যাঁ। তো আমরা এখান থেকে ট্রেক করতে বেরিয়েছি কালা পাখড়ি। তো ওটা বলছে 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো লাগবে। সবাই যায়নি, আমরা 4 জন, দাদা আর একজন গাইড। তো এখানে ট্রেক করতে গেলে একটা গাইড নিতে হয় এবং গাইড চার্জ 500। চলো বাই। দূরে এখান থেকে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, কিছুটা দূর, ওর ভিতর দিয়ে যেতে হবে। বেশ ডেন্স জায়গাটা। এটা হচ্ছে চটকপুর ফরেস্ট বাংলো। যারা চটকপুর ফরেস্টের কাছাকাছি থাকতে চাইছেন তারা এখানে থাকতে পারেন। এই যে পাইন ফরেস্ট, এখান থেকে স্টার্ট। এতক্ষণ নর্মাল রাস্তা ছিল, এবার এখান থেকে পাইন ফরেস্টের জঙ্গলের মধ্যে দিয়ে। वो सब अभी नहीं है ना? ये ब्लैक पैंथर है, ये रात को निकाल। ये ब्लैक पैंथर है या बियर है? ब्लैक पैंथर बियर क्या? ब्लैक पैंथर तो ये वाला है आई थिंक। ये अच्छा लेपर्ड ये आपका डेट भी दे रखा है 2023 में दिखा था। अच्छा मतलब उसके बाद नहीं दिखा था, अभी चांस नहीं है कुछ। चलो এই যে রাস্তাটা আছে এখান দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। এদিকে তো আমরা যে ট্রেকে যাচ্ছি, এদিক দিয়ে মংপু যাওয়ার যে রাস্তা, মংপু ট্রেক করা যায় এখান থেকে 12 কিলোমিটার। এখান থেকে 12 কিলোমিটার, আর এমনি নর্মাল রাস্তা এখান থেকে 30 কিলোমিটার। তো এখান দিয়ে মংপু ট্রেকেরও রাস্তা আছে। आप कितने दिन से कर रहे हैं ये ट्रेक? 5-6 बजे, 5-7। आपने कभी कुछ देखा है जैसे? क्या देखा है? हमको छोड़ के इतना बात मिला। अच्छा क्या मिला है ब्लैक पैंथर सामने? नहीं, गाड़ी में आने को। अच्छा এই রাস্তাটা একদম শুরু। মজা ভয় দুটোই আছে। আচ্ছা এটা হচ্ছে লাস্ট পয়েন্ট ট্রেকের। काला पकड़ी क्यों बोलते हैं इसको? पानी का कलर। अच्छा ये पत्थर को शिवलिंग।
हाँ यहाँ से घूरे घूरे वो दर्शन मिल सकते जानवर के दर्शन मिल इधर से एक राउंड में हाँ আচ্ছা এই হচ্ছে লেক। তো দাদারা বললো যে যেহেতু এই 4 কিলোমিটারের মধ্যে কোনো জল নেই, তো যত চিতা, লেপার্ড, চিতা তো নেই, চিতা নেই, লেপার্ড আছে, হ্যাঁ সরি, লেপার্ড, ব্ল্যাক প্যান্থার সব এখানে জল খেতে আসে। আমরা এখন এক রাউন্ড মারছি। ওদিকে একটা মন্দির আছে, হ্যাঁ এটা কি ওরা शिवलिंग माने। और उधर इधर से जाना पड़ेगा ना, बट ये जूता खोलना पड़ेगा। तो এখানে একটা মন্দির আছে, শিব মন্দির। জঙ্গলের মধ্যে কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম ফটো তোলার জন্য। পিন ড্রপ সাইলেন্স, মানে নিঃশ্বাস ফেলেও আওয়াজ আসছে এই জায়গাটায়। কালাপাখির অব্দি পৌঁছাতে তো কতক্ষণ, 20 মিনিট কি 30 মিনিট লেগেছে। এখন এখান থেকে ফিরছি যখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রাম দেখতে দেখতে গল্প করতে করতে ফিরছি। হ্যাঁ ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা জাস্ট হোমস্টেতে এসে পৌঁছলাম। পুরো চটকপুর গ্রামটা ঘুরতে ঘুরতে গল্প করতে করতে আমরা হোমস্টেতে এসেছি। যেতে মোটামুটি কালাপাখিতে ওই 30 মিনিট মতো লাগে, আসতো 30 মিনিট। কিন্তু এতখানি ঘুরে আস্তে আস্তে আমাদের কতক্ষণ লাগলো? 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা লেগেছে। 1.5 ঘন্টা থেকে বেশি লেগেছে, 1.5-1.5 ঘন্টা। গুড এক্সপিরিয়েন্স। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডাটা যেন আরো বেড়ে গেল, আর তার সাথে শুরু হলো সেই কনকনে পাহাড়ি হাওয়া। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, আলু ভাজা আর চিকেন। গুড মর্নিং ফ্রম চটকপুর। বিভৎস ঠান্ডা। কাল রাত্রিরে হার্ডলি 4 থেকে 5 ঘন্টা ঘুমোতে পেরেছি, বাকি সময় ঠান্ডার জন্য এদিক ওদিক করতে হয়েছে আর কি বেশি। যাবে ভিউ পয়েন্ট? এখন এই সামনেই একটা সানরাইজ ভিউ পয়েন্ট আছে, তো ওখানে যাওয়ার প্ল্যান করছি। অলরেডি সানরাইজের টাইম হয়ে গেছে, জানি না ক্যাপচার করতে পারবো কিনা। আমাদের এখান থেকে হেঁটে প্রায় 2-3 মিনিট মতো। দেখি যাই একবার, যদি কিছু মুভমেন্ট ক্যাপচার করতে পারি। দেখ, এই যে দিকটায় গাড়ি দাঁড়িয়ে আছে, এই দিকটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আর এইখান থেকে রাস্তা এসে এই দিকে হচ্ছে এই ওয়াচ টাওয়ার। জাস্ট 2 মিনিট হাঁটা। জাস্ট সানরাইজ হচ্ছে, এদিকটায় প্রচুর ভিড়। আকাশে একটা হালকা কমলা রঙের আভা এসছে। জাস্ট এট দ্য মুভমেন্ট আমরা ভোরের কনকনে ঠান্ডার মধ্যেও ভিউ পয়েন্টে তখন বেশ ভালোই ভিড়। সবার চোখ তখন একটাই দিকে, আকাশটা ক্লিয়ার হয় কিনা, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার যদি একটু দেখা পাওয়া যায়। চারিদিকে তখনও কুয়াশা বেশ ভালোই, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা কমতেই পরিষ্কার হয়ে উঠল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। পাহাড়ে এসে এমন একটা সকালের ভিউ পাওয়া, হয়তো এটাই পাহাড়ে ঘুরতে আসার আসল রিওয়ার্ড। চটকপুরে যে কতটা ঠান্ডা ছিল সেটা এই পথ দেখলেই বোঝা যায়। রাতে শিশির জমে জায়গায় জায়গায় বরফের মতো হয়ে গেছে। আমরা গেছিলাম সানরাইজ দেখতেই, বাট সানরাইজ দেখতে পেলাম না, উল্টে কাঞ্চনজঙ্ঘা থেকে চলে এলাম, যেটা আমাদের হোটেলের এই যে সামনের এরিয়াটা আছে এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়। এই হচ্ছে হোটেলের সামনের যে ব্যালকনিটা আছে, ওই ব্যালকনিটা, আর এখান থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা। লোকেশনটা খুব ভালো এই হোটেলের।
নিচে যে হোমস্টেগুলো আছে সেখান থেকেও দেখা যায়, কিন্তু এটা বোধহয় সব থেকে টপমোস্ট। সময় এখন 9:45। এখন আমরা এখান থেকে চেক আউট করবো। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম ড্রাই আন্ডা ওয়াই। তো মোটামুটি খেতে ছিল বেশ ভালোই। তো এখন আমরা চেক আউট করবো, কিছু সাইট সিন করবো, করে তারপর দার্জিলিং যাবো। হ্যাঁ, যাওয়ার কথা বলছি কি সাইট সিন করবো এখন। এদিকে আমাদের লাগেজ লোড হয়ে গেছে। তো কালকে আমরা সোনাদা চেকপোস্ট হয়ে চটকপুর ফরেস্ট থেকে সোনাদা চেকপোস্ট হয়ে আমরা চটকপুরের দিকে এসেছিলাম। তো যারা শিলং থেকে চটকপুর আসছেন তাদের চেকপোস্ট পড়বে হচ্ছে সোনাদা চেকপোস্ট, আর যারা দার্জিলিং বা লামাহাটা ওই সাইড দিয়ে আসবেন তাদের জন্য চেকপোস্ট হবে 3 মাইল। তো কালকে আমরা সোনাদা চেকপোস্ট থেকে টিকিট কাটিনি, কারণ সোনাদা চেকপোস্ট সেই সময় বন্ধ ছিল। তো আজকে সম্ভবত যাওয়ার সময়, যেহেতু আমরা দার্জিলিংয়ের দিকে যাব, তো আমাদের চেকপোস্ট হবে হচ্ছে 3 মাইল। তো 3 মাইলের ওখান থেকে সম্ভবত আমরা টিকিট নেব। আর আমাদের ডেস্টিনেশনটা একটু বলে দিই। আমরা দার্জিলিং পৌঁছানোর আগে কয়েকটা আশেপাশের পয়েন্ট কভার করব। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুম্বাদারা ভিউ পয়েন্ট কভার করার পর আমরা যাব হচ্ছে লামাহাটা, এবং তারপর ঘুম হয়ে আমরা দার্জিলিংয়ের হোটেলে চেক ইন করবো। তো সম্ভবত কভার করতে অনেকক্ষণ সময় লাগবে। এখন বাজে 9টা, আমরা সম্ভবত হোটেল পৌঁছাতে 2টো কি 3টা হয়ে যাবে। তো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো আমরা পৌঁছে গেছি 3rd মাইল। তো এইদিকে এই যে রোডটা যাচ্ছে, এদিকে আমরা যখন এইদিকে যাবো, এটা 3rd মাইল ভিলেজ। তো ওই দিক দিয়ে আমরা এলাম, যেটা চটকপুরের দিকে যায়। আর যেদিকে যে রোডটা, সেদিকে রোডটা যাচ্ছে হচ্ছে মংপুর দিকে। यही मंगपू का रोड है। नहीं, ये तो आपका लामाटा। ये लामाहाट है, पीछे वाला मंगपू का रोड है ना? আচ্ছা হ্যাঁ, পিছনে যে রোডটা আছে ওটা মংপুর রোড। তো এখন আমরা যাচ্ছি লামাহাটের দিকে। ওই টাইম লাগলো মোটামুটি ওই 1 ঘন্টা মতো। অফ রোডিং ছিল পুরোটা। এখন 3 মাইলের এখান থেকে রোড কন্ডিশন একটু বেটার। চটকপুর টু লামাহাটার ডিস্টেন্স ওই 35 থেকে 40 কিলোমিটার মতো। তবে 3rd মাইল চেকপোস্ট পেরোনোর পর রোড কন্ডিশন এতটাই ভালো যে রাস্তা থেকে চোখ সরানো মানে কিছু না কিছু মিস করা। যেমন এই ভিউটা, চা বাগানের মাঝে প্রহরী পাইনের সমাহার। চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন লামাহাটা ইকো পার্কে। বাইরেই রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। প্রচুর ফুল আর পাইনের জঙ্গলে সাজানো এই লামাহাটা ইকো পার্ক কিন্তু নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। অন আ ক্লিয়ার ডে লামাহাটার এই ওয়াচ টাওয়ার থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। এই পার্কের উপরে রয়েছে একটা পোখারি, যাকে পবিত্র পোখারিও বলা হয়। এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আমাদের পৌঁছতে হবে ওখানে। আমরা এই রুটটা দিয়ে এলাম। এখান দিয়ে এসে আবার এখানে লেখা আছে ওয়ে টু পয়েন্ট। এইদিকে একটা রাস্তা আছে যেটা এরকম ধাপ ধাপ করা, আর ওদিকে একটা রাস্তা আছে যেটা একটু অফ রোড, যেটায় অনেক শিকড় বাকড় ধরে আপনাকে নামতে হবে। অলমোস্ট পৌঁছে গেছি। বেশিক্ষণ না, 20 মিনিট মতো লাগলো উপরে উঠতে।
জায়গাটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে খুব একটা বেশি আহামরি না, কিন্তু আমার কাছে সবসময় এই গন্তব্যে পৌঁছানোর যে পথ সেটা বেশি অ্যাট্রাক্ট করে গন্তব্যে কী আছে না আছে তার থেকে। তো আমার মতো যারা ট্রেকিং পছন্দ করেন তারা একবার আসুন এই জায়গাটায়। হয়তো জায়গাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এই যে জার্নিটা হবে সেটা কিন্তু খুব দারুণ হতে চলেছে। আমাদের পরের গন্তব্য তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমার মতে গুম্বাদারা থেকে কাঞ্চনজঙ্ঘার ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাওয়া যায়। লাস্ট ইয়ার যখন এখানে এসেছিলাম তখন ওয়েদার ফগি থাকার জন্য কিচ্ছু দেখতে পাইনি। দেখা যাক এবারে দেখতে পাই কিনা। না, এবারেও হতাশ, কারণ ওয়েদার ক্লিয়ার নয় আর গুম্বাদারার ভিউ পয়েন্টে প্রচুর জ্যাম, তাই নেমে আসতে বাধ্য হলাম। তো গুম্বাদারা ভিউ পয়েন্টে আমরা নামলাম না, কারণ ওয়েদারটা খুব ফগি আর এখান থেকে কোনো ক্লিয়ার ভিউও পাওয়া যাচ্ছে না এখন। তো এখন আমরা নামলাম না, এমনিতেই দেরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা লাঞ্চ করবো, করে একদম ডাইরেক্ট দার্জিলিংয়ের দিকে যাব। তো যদি লেট না হয় তাহলে হয়তো ঘুম স্টেশন না বাতাসে লোকটা হয়ে যাবে। তো দেখা যাক এখন। ঘড়িতে প্রায় 2টো। এখন চটপট লাঞ্চ সেরে নেওয়ার পালা। সেদিন লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন মোমো আর চা। খাবার কোয়ালিটি কিন্তু একদমই ভালো লাগেনি আমাদের। আর এই ফাঁকে আমাদের গাড়িও পাহাড়ি রাস্তার ধুলো মুছে রেডি হচ্ছে নতুন পথের জন্য। চটকপুর আর লামাহাটার গল্প এখানেই শেষ, তবে আমাদের জার্নি এখনো শেষ হয়নি। নেক্সট ভিডিওতে থাকছে ঘুম হয়ে পাহাড়ের রানী দার্জিলিংয়ে পৌঁছানোর গল্প, তাই সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য আমি কৌস্তব সাইনিং অফ।